নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রশ্নটা যখন আসে ক্যান্সার নিয়ে, তখন অনেকেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। এই পর্বটি যারা দেখছেন তারা হয়তো অনেকে ক্যান্সার আক্রান্ত, কিংবা তাদের পরিবারের কেউ হয়তো ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, কিংবা কেউ শুধু সচেতনতার জন্য এই ভিডিওটি দেখছেন। আপনাদের বলে রাখি, ক্যান্সার চিকিৎসা আজকে ভারতবর্ষে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ক্যান্সার আক্রান্ত হলে আপনার বিশেষ উদ্বিগ্ন হওয়ার কথা নয়। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যাতে আমরা গোড়াতেই ক্যান্সারকে শনাক্ত করতে পারি, কিংবা ক্যান্সার থেকে দূরে থাকতে পারি, ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। ক্যান্সার আমাদের শরীরে যেন বাসা বাঁধতে না পারে কখনো, সেজন্য কি করব, ক্যান্সারের লক্ষণগুলো কি কি, যেগুলো দেখে আমরা চিনব আমাদের শরীরে ক্যান্সার থাকলেও থাকতে পারে, এবং যদি ক্যান্সার ধরা পড়ে তার পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কি হবে, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই পর্বে আলোচনায় রয়েছেন ডক্টর শুভায়ু ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট, জিআই অঙ্কোলজি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বাস্তব ঘোষ, সিনিয়র কনসালটেন্ট, ইউরো অঙ্কোলজি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় কুমার মণ্ডল, কনসালটেন্ট, মেডিকেল অঙ্কোলজি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর শ্রেয়া ভট্টাচার্য রয়েছেন, কনসালটেন্ট, হেড অ্যান্ড নেক অঙ্কোলজি, এবং রয়েছেন ডক্টর আশুতোষ দাগা, কনসালটেন্ট, মেডিকেল অঙ্কোলজি। আপনাদের স্বাগত জানাচ্ছি স্যার। স্যার, আপনাকে শুরুতে আমরা যে প্রশ্নটা করব, দর্শক বন্ধুদের বিভিন্ন প্রশ্ন আমরা পেয়েছি, তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন আমরা বেছে নিয়েছি। সেটা হচ্ছে যে পেটের সমস্যা বিভিন্ন ভাবে দেখা দেয়। কখনো পেটে ব্যথা হচ্ছে, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, মানে কনস্টিপেশন বা ইত্যাদি নানা সমস্যায় বাঙালি ভুগছে। কিন্তু আমরা কখন বুঝবো যে পেটের এই সমস্যাগুলো কোথাও গিয়ে সেটা ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা দিচ্ছে, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না? এই সিমটমসগুলো স্যার কি দেখা দেয় প্রাথমিকভাবে? প্রথম কথা আমি যেটা বলি সেটা হচ্ছে অম্বল, বুক জ্বালা, পেট ব্যথা, পেট ফাঁপা, পেট ফুলে গেছে, বা ওজন কমছে, খিদে কমে গেছে, বা চোখটা একটু হলুদ হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি জন্ডিস হয়েছে, বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ছে। এই সিমটমগুলো যদি পারসিস্ট করে ডাক্তার দেখানোর পরে, ওষুধ খাওয়ার পরেও, তাহলে আমরা বলি স্পেশালিস্ট ডাক্তারদের দেখান, কিছু টেস্ট করুন, যাতে অ্যাটলিস্ট আমরা ধরতে পারি ক্যান্সার আছে বা নেই, এবং যদি ধরা যায় তার চিকিৎসা নিশ্চয়ই আছে। এবং আমরা তো এখন সবাই জানি ক্যান্সারের চিকিৎসা অত্যাধুনিক হয়ে গেছে, স্টার্টিং ফ্রম ল্যাপ্রোস্কোপিক টু রোবোটিক সার্জারি, সেখান থেকে অঙ্কোলজিস্টরা কিমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি। সো ক্যান্সার মানেই যে আপনি আপনার মৃত্যু ভয় এবং আপনি মরে যাবেন, সেটা তো নয়। সো আইডেন্টিফাইং দোজ সিমটমস আর ভেরি ইম্পর্টেন্ট। স্যার, আপনার কাছে আসবো যে ইউরো ক্যান্সার নিয়ে যখন আলোচনা হয়, তখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুরা বলে যে ইউরিনারি হ্যাবিটে পরিবর্তন হচ্ছে, বিভিন্ন মলমূত্র ত্যাগে যে সমস্যা দেখা দিচ্ছে, এটা প্রাথমিকভাবে দেখা দিচ্ছে। তো কখন গিয়ে বুঝতে হবে যে কোথাও ক্যান্সার বাসা বাঁধছে কিনা, সেটা বোঝার উপায়টা কি? আচ্ছা, একটুখানি ভূমিকা যদি আমরা বলি, ইউরোলজিক্যাল ম্যালিগনেন্সি বলতে কি কি বুঝি? আমাদের ইউরোলজিক্যাল ম্যালিগনেন্সি মানে কোন কোন অর্গানে ক্যান্সার হতে পারে। ওপর থেকে যদি আমরা শুরু করি, কিডনি, তার উপরে রয়েছে অ্যাডেনাল গ্ল্যান্ড, তারপর ইউরিনারি পাইপ, মূত্রথলি, তারপরে মূত্রনালী বা ইউরেথ্রা। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট আছে, মহিলাদের ক্ষেত্রে প্রস্টেট নেই। কিন্তু কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার দুটো সেক্সের জন্যই, মানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য। এখন এই যে আপনি বলেন ইউরিনারি হ্যাবিটসে চেঞ্জ হবে যদি ইউরিনারি ব্লাডার, প্রস্টেট বা ইউরিনারি পাইপ বা ইউরেথ্রাতে কোনো ম্যালিগনেন্সি হয় বা অন্য ডিজিজেও। কিন্তু যদি কিডনিতে প্রবলেম হয় কারোর, বা কিডনি ক্যান্সার হয় বা ইউরেটারে ক্যান্সার হয়, তাহলে কিন্তু ইউরিনারি হ্যাবিটসে প্রবলেম বা চেঞ্জ আসবে না। আমাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই বয়সের সঙ্গে সঙ্গে ইউরিনারি হ্যাবিটসগুলো পাল্টায়। উইমেনদের, মানে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে, এবং পুরুষদের ক্ষেত্রে রাফলি 50 বছরের পরে বা 45-এর পরে ইউরিনারি হ্যাবিটসে চেঞ্জ হয় নর্মালি, সেটা বয়সের জন্য। মহিলাদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জের জন্য, পুরুষদের ক্ষেত্রেও হরমোনাল চেঞ্জেস হয় কিছু, সেই জন্যই আলটিমেটলি হয় প্রস্টেটিক এনলার্জমেন্ট হয় এগুলোর জন্য। এখন প্রবলেম হচ্ছে যে এই যে কোনটা ক্যান্সারের জন্য সিমটম আর কোনটা নন ক্যান্সারাস এজ রিলেটেড বা হরমোনাল চেঞ্জেস রিলেটেড, এই দুটোকে ডিফারেন্সিয়েট করার উপায় কিন্তু শুধু সিমটম দেখে হয় না। সেই জন্যই অনেক সময়তে আমরা আলোচনাতে বলি যে আমার তো বয়সের জন্য প্রবলেমটা হয়েছে, এই ধারণাটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার যদি প্রবলেম হয় সেটাকে অ্যাড্রেস করার জন্য আমার হতে পারে স্পেশালিস্ট নয়, তিনি আমার হাউস ফিজিশিয়ান, জেনারেল প্র্যাকটিশনার,
তার সঙ্গে ডিসকাস করা যে এই প্রবলেমটা হচ্ছে, তারপরে সেখান থেকে কিন্তু আমরা একটা মানে ফার্দার ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে কিনা সেটা জানতে পারি। ম্যাডাম, আপনাকে একটুখানি আমরা জানতে চাইবো যে ভারতবর্ষে এই মুহূর্তে হেড অ্যান্ড নেক ক্যান্সারের মূল কারণগুলো কি কি এবং মানে তার প্রাথমিক লক্ষণগুলো কি কি দেখা যায়? So again, we'll start with what is exactly head neck cancer. Common 80% of the head neck cancer burden is oral cavity cancer, যেটা আপনার মুখের ক্যান্সার, জিবের ক্যান্সার, গালের, alveolus, that is your mandible and the maxilla. তালুর ক্যান্সার, তাছাড়া পেছনে ওরোফ্যারিংস, টনসিল, দেন কামস ইয়োর থ্রোট ক্যান্সার্স, যেটা ল্যারিংস বা ফ্যারিংস, আর তাছাড়া ইভেন থাইরয়েড ক্যান্সার্স আর salivary gland cancers, they fall under the realm of head neck cancer. So commonly, like I said, 80% of the burden is by oral cancer. So the commonest cause is tobacco. Tobacco can be smoking like BD or cigarettes, but what we see commonly in our country is chewing tobacco. It's a very peculiar problem seen in the Indian subcontinent. Chewing tobacco in the form of gutka, pan, jarda, kheni, pan masala. Like I said, that they are very easily accessible to the young and the adolescent population. People who are 10 to 15-year-old, they start using these substances, and by the time they are 35-40, the normal mucosa undergoes cancerous changes and manifests into full-blown cancer at an earlier stage compared to the rest of the world. So, and apart from that, again, site-specific, if we talk about oropharynx, which is not very commonly seen in India, but in the West, it is a virus, the human papilloma virus, which is attributed to tonsillar and base tongue cancers. Again, with throat cancers, alcohol is a common etiological factor. Smoking, again, for laryngeal cancers. Thyroid cancers are largely idiopathic, and so on and so forth. ম্যাডাম, একটু বলুন যে থাইরয়েড ক্যান্সারটা সেটা কখন বুঝতে পারে? একজন মানুষ থাইরয়েড আছে, তিনি জানেন যে টেস্টে ধরা পড়েছে, কিন্তু সেটা কখন ক্যান্সারের আকার ধারণ করছে সেটা তিনি কিভাবে বুঝতে পারবেন? Exactly. So thyroid disorders is a very common manifestation. Thyroid nodule আছে বলেই ওটা ক্যান্সার? Absolutely not. Actually, in thyroid nodules, there's only a 10 to 15% risk of malignancy. Now, there are certain factors. যখনই আমরা একটা thyroid nodule detect করি, আমাদের একটা আল্ট্রাসাউন্ড করাতে হয়। তো there are certain suspicious features. অনেক সময় ওই নডিউলের ভেতরে ক্যালসিয়াম ডিপোজিট দেখা যায়, নডিউলের আকারটা কেমন, ওই নডিউল ছাড়া আর গলায় কোনো গিল্টি আছে কিনা। সো there are multiple যেটাকে আমরা বলি টাইরাইডস ক্লাসিফিকেশন, ওটা আল্ট্রাসাউন্ড করে বোঝা যায় যে কোন thyroid nodules may be malignant. So that is there, but again then we have to do an FNAC. ওখান থেকে if the nodule is more than 8 millimeter in size and it is suspicious on the ultrasound, we have to do a ছুঁচের পরীক্ষা. Again ওইটারও 6টা ক্যাটাগরি হয়, যত ক্যাটাগরি কম তত এটা ক্যান্সার হবার চান্স কম, যত ক্যাটাগরি বাড়ি সেই হিসাবে চান্স হবার। If you ask me 100% how do you know, you have to remove the nodule and send it for pathology. বহু দর্শক বন্ধু এই প্রশ্নটা করেন যে ক্যান্সার নিয়ে অসংখ্য এমন প্রশ্ন আমাদের কাছে আসে যেগুলো একেবারে বিভ্রান্তিকর, যেগুলো শুধু মিথ। আপনার কাছে একটু জানতে চাইবো যে ক্যান্সার নিয়ে প্রচলিত যে মিথগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকর মিথ কোনগুলো যেগুলো আপনারা নোটিস করেন? রাইট। তো মিথস অ্যাবাউট ক্যান্সার নিয়েও আমি বলেছি আগে, বিভিন্ন জায়গায় বলা হয় যে মিথস, হোয়াট আর দি মিথস অফ ক্যান্সার। তো আমি 3-4টে মিথস হয়তো বলবো যে হোয়াট আর দি মিথস। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মিথ হচ্ছে যে ক্যান্সার মানেই যে সারবে না এবং ইটস এ ডেথ সেন্টেন্স। ইটস এ রং স্টেটমেন্ট। ইটস নট এ ডেথ সেন্টেন্স। ক্যান্সার ইজ কিউরেবল, এবং আমরা বলি যে যত আর্লি স্টেজে ধরা পড়ে ক্যান্সার ইজ মোর অ্যান্ড মোর কিউরেবল। দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট মিথ উইচ উই হ্যাভ। সেকেন্ড ইজ যে ক্যান্সার ছোঁয়াচে, ইটস অ্যান ইনফেকশাস ডিজিজ। ক্যান্সার রোগীর সাথে যদি কেউ থাকে, তার বাড়ির কেউ যদি থাকে, তার সাথে যদি খাওয়া দাওয়া করে বা তার সাথে একসাথে যদি সব শেয়ার করে, ইটস অলসো আ মিথ। ইনফেকশন ইজ ছোঁয়াচে, বাট ক্যান্সার ইজ নট ছোঁয়াচে। যদি কোনো ক্যান্সার ইনফেকশনের জন্য হয়, যে ধরে নিন কারোর একটা HIV আছে বা হেপাটাইটিস বি আছে, সেই হেপাটাইটিস বি এর থেকে যদি হেপাটোসেলুলার কার্সিনোমা হয়, হেপাটাইটিস বি ইজ ইনফেকশাস, বাট হেপাটোসেলুলার কার্সিনোমা পার সে ইজ নট ইনফেকশাস। দ্য সেম থিং, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ ইনফেকশাস, বাট কার্সিনোমা সার্ভিক্স ইজ নট ইনফেকশাস। তো ক্যান্সার মানেই যে ছোঁয়াচে, দিস ইজ এ রং স্টেটমেন্ট, সেটা একটা। সেকেন্ড।
থার্ড পয়েন্ট যেটা, যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যায়, ইটস এ বিগ মিথ, যেটা আমরা এই কোশ্চেনটা আমরা প্রচুর শুনতে পাই এবং ইটস ভেরি কমনলি হার্ড, যে ক্যান্সার বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যায়। সেম জিনিস অনেকেই মনে করেন যে সার্জারি করলেও হয়তো ক্যান্সার বেড়ে যেতে পারে, সেটাও অনেকের ধারণা থাকে। দিস ইজ অলসো আ মিথ। অনেকে এটা বলেন যে চিনি খেলে যে ক্যান্সার বেড়ে যেতে পারে, দিস ইজ অলসো নট রাইট, দিস ইজ নট রাইট। হ্যাঁ, আপনি চিনি খেলে নিশ্চয়ই আপনি দিনে 1 কেজি করে চিনি খাবেন না, বাট আপনার কিছুটা ওই মিষ্টির সাথে একটু চিনি খেলে অ্যান্ড হোয়াট এভার এইগুলো খেলে, ইট ডাজেন্ট ইনক্রিজ দি চান্সেস অফ ক্যান্সার পারসে। এই 4-5টা মিথ আমরা খুব কমনলি ফেস করি। আর কেমোথেরাপি রিলেটেড যেটা আমরা ফেস করি, যে কেমোথেরাপি ইজ ভেরি পেইনফুল, টু সাইড এফেক্টস প্রোন। তো সেই পেইনফুল বা সাইড এফেক্ট, পেন অবশ্যই সবেতেই পেন আছে, আপনাকে ছুঁচ ফোটালেও পেন হবে এবং বাড়লেও পেন হবে, দ্যাট ইজ রাইট, বাট ইটস নট অলওয়েজ পেনফুল, ইটস নট অলওয়েজ ফুল অফ সাইড এফেক্টস। তো এরকম কিছু মিথস আমরা বাজারেতে দেখতে পাই এবং শুনি, এবং ইটস এ ডে টু ডে কোয়েশ্চেন উইচ উই হিয়ার। তো দিস আর সাম মিথস অফ ফর উইচ উই ফেস ফর ক্যান্সার। আর কিছু আমার মনে আসছে না, যদি আরও কারো কিছু থাকে দেন উই ক্যান স্টিল অ্যাড অন দিস। একেবারেই স্যার। ডক্টর আশুতোষ দাগ আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, একটু আপনি এই জায়গাটায় বলুন যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট, সেটার মধ্যে সবচেয়ে নিরাপদ এই মুহূর্তে মানুষ জানতে চায় যে কোনটা আমার কাছে সব থেকে নিরাপদ হতে পারে। এটা অবশ্যই ডাক্তার ডিসিশন নেবে কোন স্টেজ, কোন ক্যান্সার সেটা দেখে, এবং মানুষ সাধারণত এটা জানতে চায় যে নিরাপদ কোনটা, যেটা আমার কোনো অর্গানকে ক্ষতি করছে না, মানে সার্জারি হচ্ছে না, সেক্ষেত্রে রেডিয়েশন, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, অনেকগুলো অপশান চলে এসেছে। তো সেক্ষেত্রে কোনটা সবচেয়ে সেফেস্ট ট্রিটমেন্ট প্রসিডিউর? দেখুন, যা কিছু ট্রিটমেন্ট করছি, কিছু না কিছু সাইড এফেক্ট সব ট্রিটমেন্টের থাকে। 100% গ্যারেন্টি কি ট্রিটমেন্ট করলে কিছু অসুবিধা হবে না, কিছু সাইড এফেক্ট হবে না, দ্যাট ইজ নট কারেক্ট। বাট হ্যাঁ, এটা যে প্রশ্ন হচ্ছে কি ক্যান্সার, কোন ক্যান্সারের ক্ষেত্রে সাইড এফেক্ট কম হয় যে আমি ট্রিটমেন্ট করতে পারি, তো সেরকম ইউজুয়ালি আমি ক্লিনিক্যাল ডিসিশনস নেয় না। ইউজুয়ালি কোন অর্গানের ক্যান্সার, নাম্বার 1, নাম্বার 2 কোন স্টেজে আছে, ঠিক আছে, নাম্বার 3 পেশেন্টের কন্ডিশন। এই 3টে জিনিস দেখে তারপরে ডিসাইড হবে কি পেশেন্টের ক্ষেত্রে কী কী লাগবে। কিছু ক্যান্সার এরকম হয় কি সার্জারি লাগেই না, যে ধরুন লিম্ফোমা এরকম ক্যান্সার কি শুধু কিমোথেরাপি দিলেই পুরো কিওর হয়ে যাবে। বাট যে আমি আপনাকে বলি কি হেড অ্যান্ড নেক ক্যান্সার এরকম ক্যান্সার কি ওর কিমোথেরাপি লাগতে পারে, অপারেশনই লাগে, রেডিয়েশনই লাগে। তো ইট ডিপেন্ডস অন স্টেজ, ইট ডিপেন্ডস অন ক্যান্সার অ্যান্ড ইট ডিপেন্ডস অন পেশেন্ট। সাইড এফেক্টগুলো যে কম হয়, সব কিমোথেরাপির সাইড এফেক্ট হয় এরকম নয়। কিছু কিমোথেরাপি হয় যারা নেওয়ার পর পেশেন্টের কিছু সাইড এফেক্ট হয় না, কিছু টার্গেটেড থেরাপি হয়, ইমিউনোথেরাপি হয়, সেটা নিলে সাইড এফেক্ট হয়। এটা একটা ওর ভ্রান্তি কি ইমিউনোথেরাপি আমি যে নেব তো সাইড এফেক্ট হয় না, না, ইমিউনোথেরাপির সাইড এফেক্ট একটু আলাদা অ্যাজ কম্পেয়ার টু কিমোথেরাপি, বাট তার সাইড এফেক্ট আছে। বাট যে আপনি জানতে চাই কি সেফেস্ট অপশন, সেরকম আনসার কিছুই না কি সেফেস্ট অপশন আমি যে বলে দেবো কি এটা নিলে আপনার কিছু সাইড এফেক্ট হবে না, কিছু ক্ষতি হবে না, দ্যাট ইজ নট পসিবল। স্যার, এবার একটু স্পেসিফিক্যালি আমরা যদি বলি, আমাদের এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে ফ্যাটি লিভার থাকলে কি লিভার ক্যান্সারের চান্স বেড়ে যায়? ফ্যাটি লিভার থাকলে, এটা এই প্রশ্নটা আমাকে অনেক ডাক্তাররাও করে, নট নেসেসারিলি পেশেন্টরা করে। ফ্যাটি লিভার এখন আমরা একটা অন্য ডিফারেন্ট ডিজিজ প্রসেস বলতে পারি। যে আগে আমরা জানতাম সিরোসিস কোত্থেকে হয়, সিরোসিস হয় মদ্যপান করলে। এখন আমরা কি দেখছি যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, মানে আমি অনেক 60-70 বছরের ভদ্র মহিলাদের দেখি যারা জীবনে কোনোদিন মদ স্পর্শ করেনি, তাদের সিরোসিস হচ্ছে। বাট কেন? বিকজ অফ আওয়ার সাউথ এশিয়ান ডায়েট বলতে পারেন বা ওবেসিটি বলতে পারেন। সো হোয়াট আই টেল দেম ইজ ফ্যাটি লিভার মানেই ক্যান্সার হবে না। হ্যাঁ, সিরোসিস থেকে কি ক্যান্সার হতে পারে না, সেটা দ্যাটস এ সেপারেট কোয়েশ্চেন অল টুগেদার। বাট ফ্যাটি লিভার থেকে ইফ ইউ হ্যাভ আ লাইফস্টাইল মডিফিকেশন, ফ্যাট কম খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, সুস্থ জীবন যাপন করছেন, মদ্যপান করছেন না, তাহলে আই থিঙ্ক ইট ক্যান বি অ্যারেস্টেড। দ্যাটস হোয়াট মাই আনসার উড বি। আর কোলন ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি কোনটা? সেটা কি ফুড হ্যাবিটস, খাওয়া দাওয়ার বদভ্যাস? আই থিঙ্ক কোলন ক্যান্সার একটা তো হেরিডিটারি, যেটাকে আমরা বলি পলিপ ক্যান্সার সিনড্রোম। আরেকটা হচ্ছে ল্যাক অফ রাফেজ, যেটা সবুজ শাকসবজি খাচ্ছি না, রিফাইন্ড সুগার, রেড মিট।
সো এইগুলোর ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার চান্স ঝুঁকি বেশি থাকে। একেবারে স্যার আপনার কাছে আসবো, খুব স্পেসিফিক কিছু প্রশ্ন দর্শকরা যেগুলো পাঠিয়েছেন। ক্রিয়েটিনিন অনেকদিন ধরে বেশি, তাহলে কি আমার কিডনির ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেশি? এটাও ঠিক ওই রকম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট। ক্রিয়েটিনিন বেশি মানে হচ্ছে রেনাল ফেলিয়ার। রেনাল ফেলিয়ার স্টেজ আছে, এরকম না রেনাল ফেলিয়ার কথাটার মানে এই নয় কিডনি একদম কাজ করছে না, তার মানে নর্মাল ফাংশনিং কিডনির থেকে কাজ কম করছে। তো ক্রিয়েটিনিন 1.5টাও বেশি হতে পারে, আবার 5.5টাও বেশি হতে পারে, তো সেটা ডিফারেন্সিয়েট করতে হবে। কিন্তু সব মানে এই রেনাল ফেলিয়ারে কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার রিস্ক বেশি হয়, ফলে ক্রিয়েটিনিন বাড়লেই যে হবে তা নয়। যারা ডায়ালিসিস ডিপেন্ডেন্ট বা যাদের ক্ষেত্রে মাল্টিপল সিস্ট আছে, পলিসিস্টিক ডিজিজ বলি বা সিস্টিক ডিজেনারেশন একটা হয়, সেই ধরনের স্পেসিফিক যদি কোনো প্রবলেম থাকে অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক রেনাল ফেলিয়ার, ক্রিয়েটিনিন বেশি, তাদের ক্ষেত্রে হয়তো রেনাল সেল ক্যান্সারের চান্সেস কিছুটা বেশি। বা আমরা একটা রেনাল সেল ক্যান্সারের একটা বা কিডনি ক্যান্সারের কমনলি যেটা বলি তার একটা স্পেসিফিক ভ্যারাইটি হয় সিস্টিক নেফ্রোমা বলে। ওই সিস্ট যদি থাকে তাহলে বাড়ে। যদি একটা এমনি শুধুমাত্র ক্রিয়েটিনিন বেশি ক্রনিক কিডনি ডিজিজ তাহলেই যে বাড়বে ক্যান্সার, তার সেটা হয়তো ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, দীর্ঘদিন ধরে ইউরিনারি ইনকন্টিনেন্স, পেচ্ছাপ পায়খানা চেপে রাখতে পারছেন না এবং সমস্যা হচ্ছে, তিনি মনে করছেন যে প্রস্টেট ক্যান্সার হতে পারে কিনা? না, যদি পায়খানাও চেপে রাখতে পারছি না তাহলে দুটো যদি একসঙ্গে হয় তাহলে এটার সঙ্গে একটা নিউরোলজিক্যাল ডিজিজের কথা আমাদেরকে আগে ভাবতে হবে। কিন্তু যদি শুধুমাত্র ইউরিন চেপে রাখতে পারছি না, পুরুষ মানুষ 50-এর বেশি বয়স, তার কিন্তু ইভ্যালুয়েশন দরকার। তার কারণ প্রস্টেট ক্যান্সার ছাড়াও আরও অনেক কমন ডিজিজ আছে যেগুলো এই প্রবলেম করতে পারে। এমনি বিনাইল এনলার্জমেন্ট অফ প্রস্টেট সেটাই এই প্রবলেম করতে পারে, কিন্তু প্রস্টেট ক্যান্সারটাও রুল আউট করাটা প্রয়োজনীয়। দর্শক বন্ধুদের প্রশ্ন, সেখানে লেখা আছে যে মুখের ভেতরে বা গালের ভেতরে ফোলা ভাব কতদিন ধরে থাকলে বুঝতে পারবো যে এটা ক্যান্সারাস কোনো পর্যায়ে আছে কিনা বা এটা থেকে ক্যান্সার হতে পারে কিনা? So any abnormal lesion, যেটা an ulcer, any sore in the mouth which is not responding to conservative management for more than 2 weeks, that's what we say you should get an opinion. ওটা হচ্ছে না মানেই যে ওটা ক্যান্সার, অ্যাবসলিউটলি নট। নর্মাল আর ক্যান্সার মাঝখানেও অনেক স্টেজ থাকে যেগুলোকে আমরা বলি প্রি ক্যান্সারাস অর প্রি ম্যালিগনেন্ট লিজনস। সো সেইগুলো নট এভরি, লাইক আ হোয়াইট প্যাচ ইন দ্য ওরাল ক্যাভিটি which we commonly call as leukoplakia, or a red patch, or some lichen planus. So not all of these entities will require any sort of intervention, but taking a medical opinion, getting yourself screened, like we emphasize on that মুখের ভেতরে স্ক্রিন করা is not a very big thing. Just আপনাকে মুখ হাঁ করতে হবে আর একটা টর্চ দিয়ে ডাক্তারকে চেক আপ করতে হবে। So anything which is not responding to over the counter medications or observation for more than 2 weeks, I think you should get an expert opinion. কোন পর্যায় পর্যন্ত, কোন স্টেজ পর্যন্ত ক্যান্সার হলে সেই ক্যান্সারকে সারিয়ে তোলা সম্ভব, আর কোন স্টেজে ক্যান্সার থাকলে সেই ক্যান্সারকে সারানো সম্ভব নয়? এটা একদম স্পষ্ট একটা উত্তর যদি আপনার কাছে থেকে থাকে। গ্রসলি আমরা যদি বেশিরভাগ ক্যান্সারকে চিন্তা করি, সব ক্যান্সারই প্রায় 4টে স্টেজ হয়, 1, 2, 3 এবং 4। লার্জলি স্টেজ 3 till stage 3 all cancers are curable. By definition, theoretically, all cancers are curable till stage 3. Stage 4 is not curable in most, except in some যে আপনার লিম্ফোমাস বলে এক রকমের রোগ আছে, সেটাকে যদি বাদ দেন, all other cancers still stage 3 everyone is curable. By definition, everyone is curable till stage 3. কারোর ক্ষেত্রে স্টেজ 3 হলেও কিওর নাও হতে পারে, বিকজ সেটা স্টেজ 3 হওয়া সত্ত্বেও সেটা অপারেশন করা যাচ্ছে না বিকজ অফ আদার লিমিটেশনস। ওনাকে পুরো কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না বিকজ অফ ওনার আদার হেলথ ইস্যুস হতে পারে, অন্য অনেক কারণ হতে পারে। বাট বাই অ্যান্ড লার্জ থিওরিটিক্যালি টিল স্টেজ 3 অল ক্যান্সার্স আর কিউরেবল। স্টেজ 4-এর ক্যান্সারকেও আপনারা তো বলেন যে অনেক সময় দাবি করা হয় যে সেটাও চিকিৎসা করে লাইফ স্প্যান, অনেক দিন আয়ু অনেকটা বাড়িয়ে রাখা যায়। সেক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতি হবে যদি ক্যান্সার স্টেজ 4-এ গিয়ে পৌঁছয়? সেটা তো অবশ্যই। স্টেজ 4 ইজ এ ক্রনিক ডিজিজ। স্টেজ 4 ক্যান্সার্স আর মোস্টলি ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে মেন থিমটাই হচ্ছে টু প্রলং দি লাইফ স্প্যান উইথ এ গুড কোয়ালিটি অফ লাইফ। সেই ট্রিটমেন্ট তো সিস্টেমিক থেরাপি, মোস্টলি সিস্টেমিক থেরাপি, সেটা আপনার কেমোথেরাপি হতে পারে, ইমিউনোথেরাপি হতে পারে, টার্গেটেড থেরাপি হতে পারে, সেগুলো দিয়েই আমরা চেষ্টা করি টু ইমপ্রুভ দি লাইফ স্প্যান। বাট
it's not a curable phase. It has gone to such a phase that it's not curable and it has become a chronic disease. তো ওই ট্রিটমেন্ট দিয়ে সেটা লাইফ স্প্যান বাড়ানোরই ইজ দি মেইন গোল অফ ট্রিটমেন্ট ফর আ স্টেজ 4 ক্যান্সার। যখন কোনো মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, বা তার ফ্যামিলি থেকেও আক্রান্ত হচ্ছে, তখন তাদের মানসিকভাবে তারা কিভাবে প্রিপেয়ার হবেন এই লড়াইটা লড়ার জন্য? এটা তো একটা যুদ্ধ, একটা ব্যাটেল। এই লড়াই লড়ার জন্য কিভাবে মানসিকভাবে প্রস্তুতি নেবেন এবং প্রাথমিকভাবে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তারা কিভাবে চিকিৎসা শুরু করবেন? দেখুন, যে কোনো পেশেন্টের প্রথমবার ক্যান্সার ধরা পড়ে তো এটা একটা ডেভাস্টেটিং নিউজ হয় না, নট অনলি ফর পেশেন্ট বাট অলসো ফর ফ্যামিলি। কেন, যেরকম ডক্টর তন্ময় মণ্ডল বলেছে কি এটা একটা ক্রনিক প্রসেস। পেশেন্টের যে ট্রিটমেন্ট চলবে এমনি না কি 10 দিন 15 দিনের মধ্যে সব কিছু ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে। তো ইটস এ লং প্রসেস। কিছু ট্রিটমেন্টটা 6 মাস 8 মাস 1 বছরই হতে পারে। তো সেইভাবে ফার্স্ট থিং ইজ প্রথম যে আমার কি বলে কনসালটেশনটা হয়, বাড়ির লোককে জানাতে হবে কি কোন ধরনের ক্যান্সার ধরা পড়েছে, নাম্বার 1। নাম্বার 2 ইজ কোন স্টেজে ধরা পড়েছে, আর পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা কী হবে, কি ট্রিটমেন্ট কন্টিনিউস চলতে থাকবে, কি ট্রিটমেন্ট একটা লিমিটেড পিরিয়ডে করলে তারপরে শেষ হয়ে যাবে। এটা যে একদম ক্লিয়ারলি যে আমি প্রথম কনসালটেশনে বলে দেয়, তো বাড়ির লোক একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে থাকে কি ঠিক আছে এইভাবে আমাকে আগে যেতে হবে। একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার তো থাকে ডেফিনেটলি কি ভাই এরকম করলে কস্ট কত, এইসব সেটা একটা আলাদা বিষয়। সেকেন্ড থিং ইজ এমনি না কি শুধু আমার কিমোথেরাপি লিখে দিলাম বা কিছু লিখে দিলাম তারপরে আমার কাজ শেষ না। অনেকবার হয় কি মেন্টালি অ্যান্ড ইমোশনালি বাড়ির লোককে সাপোর্ট করতে হবে। এমপ্যাথি টুয়ার্ডস পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন কি অনেকবার হয় কি 3 মাস ট্রিটমেন্ট নিলাম, তারপরে আস্তে আস্তে বাড়ির লোকই ফাটিগ হয়ে যাচ্ছে কি স্যার আর কতদিন নেব। তো তখন ওনাকে একবারই মেন্টালি ইমোশনালি আমাকে সাপোর্ট দিতে হবে কি না আপনি লড়াই করতে থাকুন, উই আর উইথ ইউ। অ্যান্ড এইসব করলে কি হবে, দে গেট আ লট অফ এনকারেজমেন্ট অ্যান্ড কনফিডেন্স কি না উই ক্যান কন্টিনিউ দিস ট্রিটমেন্ট ফর আ লং টাইম। অ্যান্ড আস্তে আস্তে যে রেজাল্ট দেখে, স্পেশালি আফটার নিউয়ার ট্রিটমেন্ট অ্যান্ড অল, যে ভালো হচ্ছে পেশেন্ট, আস্তে আস্তে পেশেন্ট ইজ গেটিং good with time, so they also feel okay na we can continue this treatment for a long time. So transparent information, transparent communication, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আমি পেশেন্ট লোককে বলি কি এরকম ট্রিটমেন্টটা করতে হবে। এবং পেশেন্টের ফ্যামিলি সাপোর্ট। ইয়েস একেবারে ধন্যবাদ ডাক্তারবাবু। আপনাদের সকলকে জানাই, দর্শক বন্ধু আপনাদেরকেও জানাই যে যারা এই ক্যান্সারের যুদ্ধে সামিল হয়েছেন, পরিবারের কেউ বা আপনি যদি এই ক্যান্সারের লড়াই লড়ছেন, তাহলে কিন্তু এই পর্বটি আপনাদের জন্য যথেষ্ট উপকারী। কারণ ডাক্তারবাবু যেগুলো বললো সেগুলো একটুখানি আপনারা মাথায় রাখুন, সচেতন থাকুন। ক্যান্সার হয়েছে মানেই সেটা নিয়ে বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না। চিকিৎসা রয়েছে আপনার হাতের নাগালে, বিশেষজ্ঞরা রয়েছেন আপনার হাতের নাগালে। আপনারা পরামর্শ নিন, সঠিক জায়গায় গিয়ে আপনারা যদি পরামর্শ নিতে পারেন, সঠিকভাবে যদি চিকিৎসা শুরু করা যায়, তাহলে কিন্তু স্টেজ 3 পর্যন্ত ক্যান্সারকে পরাস্ত করা যায়। আপনি ক্যান্সারকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী হতেই পারেন, এই কামনা করব। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের প্রশ্নকে পরবর্তীতে আমরা স্যারদের সঙ্গে, ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করব। ধন্যবাদ।